বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পাল যুগের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। তাদের পাল যুগের রাজনৈতিক গুরুত্ব সেটা কি? 4 শতাব্দীব্যাপী পাল বংশের শাসন ব্যবস্থা বাংলার জীবনে নতুন যুগের সৃষ্টি করেছিল। ডক্টর আর.সি. মজুমদারের মতে এই সাম্রাজ্য বিস্তার সঙ্গে সঙ্গেই বাঙালির নতুন জাতীয় জীবনের সূত্রপাত হয়। পাল শক্তির উত্থানের আগে যদিও শশাঙ্ক কিছুকাল উত্তর ভারতে আধিপত্য বিস্তার করেন, তার সাম্রাজ্য স্থায়ী হয়নি। পাল শক্তি সর্বপ্রথম বাংলায় অরাজকতা মাৎসন্যায় দমন করে, দীর্ঘস্থায়ী রাজনৈতিক ঐক্য স্থাপন করে, বাংলাকে এক সর্বভারতীয় শক্তিতে পরিণত করে। পাল সম্রাট ধর্মপাল ও দেবপালের আমলে পাল শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছায়। বহির্ভারতের পাল রাজাদের খ্যাতি বিস্তৃত হয়। সুমাত্রা, জাভা প্রভৃতি স্থান থেকে পাল রাজাদের দরবারে দূত আসে। ডক্টর নিহার রঞ্জন মতে পাল শাসনে দক্ষিণ পূর্ব ভারত একটি স্বতন্ত্র ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐক্যে আবদ্ধ হয়। ডক্টর রায়ের মতে বাঙালির জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হিসাবে পাল সম্রাটরা কৃতিত্ব দাবি করতে পারেন। পাল যুগে বাংলায় সামন্ত প্রথার ভিত্তি দৃঢ় হয়। ডক্টর আর.এস. শর্মা দেখিয়েছেন যে এই যুগের ভূমিপট্টলিগুলি দেখলে বাংলার সামন্ত প্রথা রীতি প্রকৃতি বোঝা যায়। দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে সামন্ত বিদ্রোহ এবং রামপালের সিংহাসন লাভের জন্য সামন্ত সাহায্য লাভ একথা প্রমাণ করে। খলিমপুর লিপি থেকে জানা যায় যে সামন্ত রাজারা ধর্মপালের কনৌজ দরবারে উপস্থিত হয়ে তার প্রতি বশ্যতা জানায়। সামন্ত রাজাদের শ্রেণী বা স্তর ভেদ ছিল। পাল লিপিতে সামন্ত রাজাদের মহারাজা, রাজন, রাজক, মহাসামন্ত, সামন্ত প্রভৃতি অভিধায় ব্যবহার তা প্রমাণ করে। দ্বিতীয় মহিপাল সামন্ত চক্রের বিদ্রোহে সিংহাসনচ্যুত হন। দিব্য ছিলেন এক সামন্ত। রামপাল 13 জন প্রধান সামন্ত রাজার সামরিক সাহায্য সিংহাসন পুনরুদ্ধার করেন। এজন্য তাকে উপঢৌকন হিসাবে মিত্র সামন্ত রাজাদের ভূমিদান ও করহ্রাস করতে হয়। এর থেকে সামন্ত প্রথার প্রভাব অনুমান করা যায়। এই সামন্ত প্রথা পাল সাম্রাজ্যের সংহতির পক্ষে এবং সাধারণ প্রজাদের পক্ষে কল্যাণজনক ছিল না একথা বলার অপেক্ষা রাখে না। সাধারণ প্রজারা সামন্ত রাজাদের অধীনে কেমন ছিল তার বিবরণ পাল যুগে অর্থনৈতিক অবস্থার দিকে দৃষ্টি দিলে জানা যায়। পাল যুগে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রচলিত ছিল। এটাই ছিল নিয়ম। রাজাই ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা। তার ক্ষমতার উপর কোনো সাংবিধানিক নিয়ন্ত্রণ ছিল না। তবে বংশানুক্রমিক মন্ত্রী প্রথা ও সামন্ত প্রথার ফলে রাজার ক্ষমতা বাস্তবে অনেকটা কমে যায়। বাদল প্রশস্তিতে মন্ত্রী গর্গ, দর্ভপাণি, কেদার মিশ্রের কৃতিত্বের কথা বলা হয়েছে। পাল সম্রাটরা পরম ভট্টারককে মহারাজাধিরাজ উপাধি নেন। পাল শাসন ব্যবস্থায় রাজপুত্র, যুবরাজ, রাজা ভ্রাতারা অংশ নিতেন। তারা প্রদেশপাল, অমাত্য হিসাবে কাজ করতেন। পাল যুগে মন্ত্রীরা বংশানুক্রমে কাজ করতেন একথা আগেই বলা হয়েছে। মন্ত্রীরা ছাড়া রাজপুত্ররা অমাত্য, সেনাপতি, বিষয়পতি, দণ্ড, শক্তি, চৌরধরণিক, দূত, গমাগমিক, বালাধ্যক্ষ প্রভৃতি উপাধিধারী বহু কর্মচারী বর্গ শাসনকার্যের ভার বইত এবং রাজার আদেশে কাজ করত। খলিমপুর লিপি ও নালন্দা পট্টে এই সকল কর্মচারীর নাম পাওয়া যায়।
ধর্মকার্য ও ধর্ম বিষয়ক অনুষ্ঠান পরিচালনার জন্য পাল রাজারা আলাদা কর্মচারী নিযুক্ত করতেন। তবে পাল রাজারা বৌদ্ধ হলেও রাষ্ট্রনীতিতে তারা কোনো বিশেষ ধর্মের প্রাধান্য স্থাপন করেনি। তারা ব্রাহ্মণ্য ধর্মের প্রতি যথেষ্ট আগ্রহ দেখাতেন। তাদের ব্রাহ্মণ মন্ত্রী নিয়োগ ধর্মসহিষ্ণুতা নীতির পরিচয় দেয়। পাল সাম্রাজ্যকে শাসনের সুবিধার জন্য ভুক্তিতে ভাগ করা হয়। তীরভুক্তি বা ত্রিহুত, শ্রীনগর ভুক্তি ছিল বিহারে, বাংলায় ছিল পুনর্বর্ধন ভুক্তি, বর্ধমান ভুক্তি, দণ্ডভুক্তি প্রভৃতি। ভুক্তির শাসকের নাম ছিল উপারিক বা ভুক্তিপতি। ভুক্তিকে মণ্ডল বা বিষয়ে ভাগ করা হতো। বিষয়পতি ছিলেন বিষয়ের শাসনকর্তা, মাণ্ডলিক ছিলেন মণ্ডলের শাসনকর্তা। এছাড়া বিথি নামে আরেকটি বিভাগ ছিল। বিষয় বা মণ্ডলের শাসনের কাজে কোনো জনপ্রতিনিধি সংযুক্ত থাকত কিনা তা সঠিক জানা যায় না। কলিমপুর লিপিতে এ সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। দাস গ্রামিক ছিলেন 10টি গ্রামের কর্তা। মণ্ডলের নিচের বিভাগ ছিল গ্রাম। গ্রামপতি গ্রাম শাসন করত। গ্রামপতি রাজার বেতনভোগী কর্মচারী ছিল। মহাদণ্ডনায়ক ছিলেন রাজ্যের সর্বোচ্চ বিচারক। তার রায়ের উপরে বিশেষ ক্ষেত্রে রাজা একমাত্র আপিলের বিচার করতেন। মহাদণ্ডনায়কের নিচের স্তরের বিচারক ছিলেন দণ্ডনায়ক। দশাপারাধিক 10 প্রকার অপরাধের বিচার করতেন। ভূমি রাজস্ব ছিল সাধারণ ফসলের 1/6 অংশ। ষষ্ঠাধিকৃত নামে কর্মচারী তা আদায় করত। 1/6 ফসলের অংশকে বলা হতো ভাগ। ভোগপতি ভোগ নামে কর আদায় করত। এছাড়া ফেরিঘাট, বাণিজ্য শুল্ক প্রভৃতি খাতে কর আদায় হতো। মহা অক্ষপটলিক রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব রাখতেন। প্রমাতৃ জমি জরিপ বিভাগের কর্তা ছিলেন। মহাসন্ধি বিগ্রাহী কূটনৈতিক দপ্তরের প্রধান ছিলেন। পাল সেনাদলে খস, হুন, কর্ণাট প্রভৃতি দেশের লোক ছাড়া বাঙালি ও বিহারিরাও নিযুক্ত হতো। মহাসেনাপতি ছিলেন সেনা বিভাগের প্রধান। পাল বাহিনী পদাতিক ছাড়া অশ্বারোহী, হস্তিবাহিনী ও নৌবাহিনী দ্বারা গঠিত ছিল। কোট্টপাল দুর্গ রক্ষা করতেন, প্রান্তপাল সীমান্ত রক্ষা করতেন। এই ছিল মোটামুটি পাল শাসন ব্যবস্থা বন্দোবস্ত। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব